গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু ব্রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা গত কয়েকটি ক্লাস জুড়ে কিন্তু তোমাদের বইতে যে ষষ্ঠ অধ্যায় রয়েছে জলবায়ু অঞ্চল, সেখান থেকে কিন্তু পড়াশোনা শুরু করেছিলাম, তাই তো? ইতিমধ্যেই আমরা কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত জেনেছি। তোমাদের বইতে মূলত 4টি জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর একটি যেটি বাকি রয়েছে সেটি কি না, তুন্দ্রা জলবায়ু অঞ্চল। আজকের ক্লাসটা কিন্তু আমার এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে। সেখানকার তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান, জলবায়ু কেমন, তার বৈশিষ্ট্য কি, এছাড়া আর্থসামাজিক পরিবেশ, সেখানকার মানুষদের জীবিকা কি, কিভাবে তারা বেঁচে থাকে, বন্যপ্রাণী বা সেখানকার উদ্ভিদ কিরকম, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তার আগে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম না, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তাই তো? তাহলে সেখান থেকে কয়েকটা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি কিন্তু জানার চেষ্টা করব তোমরা বাড়িতে কেমন পড়াশোনা করছো। আশা করি তোমরা উত্তর দিতে পারবে। পারবে। ভেরি গুড। আচ্ছা, এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এটি কোন জলবায়ু অন্তর্গত বলতো? নাতিশীতোষ্ণ জলবায়ুর উদাহরণ কিন্তু হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এবারে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান, অর্থাৎ অক্ষাংশের উত্তর এবং দক্ষিণে কত ডিগ্রি অক্ষাংশ বরাবর এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায় বলতো? বাহ, খুব ভালো বলেছো তুমি যে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, নিরক্ষীয় জলবায়ু তোমরা পড়েছো, আহ, সেটা বলো তো কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়? 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আর মৌসুমী জলবায়ু অঞ্চল? ভেরি গুড। 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি কিন্তু অব্দি মৌসুমী জলবায়ু অঞ্চল। তার ঠিক পরেই এই তুন্দ্রা জল সরি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই জলবায়ু কিন্তু আমরা লক্ষ্য করি, তাই তো? আচ্ছা, এবারে আমাকে বলো যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল পৃথিবীর কোন কোন দেশে লক্ষ্য করা যায়? আগে বলো ইউরোপ মহাদেশের কোন কোন দেশে লক্ষ্য করা যায় এই ভূমধ্যসাগরীয় জলবায়ু? আচ্ছা, ভালো বলেছো যে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস, পর্তুগাল, এছাড়া যুগোস্লোভিয়া, আলবেনিয়া, এই যে দেশগুলো রয়েছে মূলত এই দেশগুলোতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। এবং এশিয়া মহাদেশের অনেক দেশ রয়েছে, তার মধ্যে তুরস্ক, মরক্কো, এছাড়া সিরিয়া, লেবানন। আর আফ্রিকা মহাদেশের টিউনেশিয়া, মিশর, মরক্কো, লিবিয়া, এরকম কিন্তু অনেক দেশগুলোতে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। মূলত ভূমধ্যসাগরের জলবায়ু, ভূমধ্যসাগরে রয়েছে, তোমরা সকলেই নাম শুনেছ। তার তীরবর্তী অঞ্চলগুলো তো অবশ্যই ভূমধ্যসাগরের জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। সাথে সাথে পৃথিবীর অন্যান্য স্থানে এই জলবায়ুর সাথে মিল যে জলবায়ু পাওয়া যায় সেগুলোকে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চলের মধ্যে ফেলা হয়ে থাকে। আচ্ছা, এছাড়া উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই দুটি স্থানেও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। বলতো উত্তর আমেরিকার কোন স্থানে লক্ষ্য করা যায়? ভেরি গুড, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া। অপরদিকে দক্ষিণ আমেরিকার চিলি, এছাড়া দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, অস্ট্রেলিয়ার পশ্চিমাংশ রয়েছে, সেই অংশতেও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু আমরা লক্ষ্য করতে পারি, তাই তো? এগুলো তোমরা গত ক্লাসে পড়েছো। আচ্ছা, বলতো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি? বাহ, দারুণ বলেছো যে শীতকালীন বৃষ্টিপাত হয়, এটাই হলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। দেখো, আমাদের যেমন মৌসুমী বায়ুতে কি ছিল না, শীতকাল থাকে শুষ্ক আর গ্রীষ্মকাল থাকে উষ্ণ এবং আর্দ্র।
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু ঠিক তার বিপরীত অবস্থান লক্ষ্য করা যায়। অর্থাৎ শীতকাল কিন্তু থাকে কি না বৃষ্টিপাত, অর্থাৎ আর্দ্রতা থাকে শীতকালে, এবং গ্রীষ্মকালে থাকে বৃষ্টিহীন ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এবার তোমরা আমাকে বলো তো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের গড় উষ্ণতা কত? বার্ষিক গড় উষ্ণতা কত? বা ভালো বলেছে যে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি কিন্তু গ্রীষ্মকালীন গড় উষ্ণতা, এবং শীতকালীন গড় উষ্ণতা 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে কিন্তু হয়ে থাকে। এছাড়া বাৎসরিক প্রসর বলে একটা কথা রয়েছে, সেটা বৃষ্টিপাত হোক বা উষ্ণতা হোক তার ক্ষেত্রে কত ডিগ্রি, না সেটা কিন্তু হলো 17 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে। এবারে চলো বৃষ্টিপাতে আসা যাক। আগেই আলোচনা করেছি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়, এবং অ্যাড্রিয়াটিক উপসাগর বলে একটা জায়গা রয়েছে, সেই অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে কিন্তু বৃষ্টির পরিমাণটা সব থেকে বেশি হয়। বার্ষিক যে বৃষ্টির পরিমাণ সেটা 25 সেমি থেকে 150 সেমি অব্দি কিন্তু হয়ে থাকে। শীতকালে বৃষ্টিপাত হয় বলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কি বলা হয়, না শীতকালীন বৃষ্টিপাতের দেশ। এই অঞ্চলে বিশেষ তুষারপাত হয় না, তবে মাঝে মাঝে ক্যালিফোর্নিয়া অঞ্চলে কিন্তু তুষারপাত লক্ষ্য করা যায়। আচ্ছা, আর কি পড়েছিলাম? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, তাই তো? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে মূলত মিশ্র অরণ্য লক্ষ্য করা যায়। মিশ্র অরণ্য কি? মিশ্র অরণ্য হলো একদিকে যেমন চিরসবুজ গাছ লক্ষ্য করা যায়, ঠিক অপরদিকে গুল্ম জাতীয় গাছের মিশ্র বনভূমিও কিন্তু লক্ষ্য করা যায়। তাই এই অঞ্চলের যে উদ্ভিদ সেটা মিশ্র প্রকৃতির হয়। গাছের পাতা পুরু হয়, কাণ্ড খুব শক্ত হয়, ছালযুক্ত হয়। এই অঞ্চলে সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাইন, ফার। চিরসবুজ উদ্ভিদের মধ্যে ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড এই সমস্ত উদ্ভিদ জন্মায়। এবারে দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান যদি উদ্ভিদ তোমাদের কাছে জানতে চায়, তোমরা কি বলবে? প্রধান উদ্ভিদ কি? ভেরি গুড, জলপাই গাছ, তাই না? অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ হলো জলপাই। এই জলপাই কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হয় কোথায়, না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। দেখো, পৃথিবীর যে দামি দামি ফলগুলো রয়েছে যেমন আপেল, আঙ্গুর, নাশপাতি, কমলা লেবু, এই ফলগুলো কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ব্যাপকভাবে উৎপন্ন হয়। এতটাই পরিমাণ বেশি হয় এই কারণে পৃথিবীর ফলের ঝুড়ি কিন্তু বলা হয় কাকে বলতো? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। খুব ভালো করে তোমরা মনে রাখবে যে পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়? পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। দেখো, এরপর আমরা কি জেনেছিলাম? যে আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। নাতিশীতোষ্ণ জলবায়ু মাঝারি বৃষ্টিপাত হওয়ার জন্য এখানে কিন্তু কৃষিকাজ মোটামুটি ভাবে উন্নত। বিশেষ করে সব থেকে ভালো যে চাষ হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সেটি কি বলতো? মনে আছে তোমাদের? বলো সেটি কি? বাহ, একদম ঠিক বলেছো, সেটি কিন্তু হলো গম। এছাড়া বিভিন্ন ফলের চাষ তো হয় তোমরা জানলেই। এই কারণে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে কি বলা হয়? পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়, তাই তো? আচ্ছা, খনিজ সম্পদ ও শিল্প। এই ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে কিন্তু খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়। ক্যালিফোর্নিয়া খনিজ তেল কিছুটা হলেও পাওয়া যায়, বা ফ্রান্সে বক্সাইট পাওয়া যায়। তবে কি বলতো, এই যে ফল উৎপন্ন হয় এত পরিমাণে, ফল প্রক্রিয়াকরণ শিল্প, জ্যাম, জেলি বা বিভিন্ন, যেমন আঙ্গুর দিয়ে উৎকৃষ্ট মদ তৈরি, জলপাই দিয়ে অলিভ তেল তৈরি, এই করে কিন্তু এখানকার অর্থনীতিটা ব্যাপক উন্নতি লাভ করেছে। তাহলে শিল্প বলতে মূলত এখানে আমরা কোন শিল্পকে বোঝাবো? ফল ভিত্তিক যে শিল্প রয়েছে সেই শিল্প কিন্তু সব থেকে বেশি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বেশি উৎপন্ন হয়। আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায় গড়ে উঠেছে বলতো? বাহ, খুব ভালো বলেছো না, ক্যালিফোর্নিয়ার হলিউড। এই ক্যালিফোর্নিয়ার হলিউডে কিন্তু রোদ উজ্জ্বল পরিবেশ, এছাড়া মনোরম আবহাওয়ার জন্য খুব বিখ্যাত। হলিউড কি না, এখানে কিন্তু বিভিন্ন যে ইংলিশ সিনেমা রয়েছে সেগুলো কিন্তু তৈরি করা হয় এবং দর্শকদের
মনোরম বা দর্শকদের শান্তি দেওয়া হয়। তাই তো আমরা সিনেমা দেখি অনেকে, আমাদের যেমন বাংলাতে রয়েছে টলিউড, হিন্দিতে রয়েছে বলিউড, ঠিক তেমনি ইংলিশ সিনেমার জন্য বিখ্যাত একটি স্থান হচ্ছে কোথায়, না ক্যালিফোর্নিয়ার বলিউড। তোমরা মনে রাখবে এটা। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে মনোরম স্বাস্থ্যকর জলবায়ু ও অতি উন্নত পরিকাঠামোর জন্য এই অঞ্চলের দেশগুলি কিন্তু খুবই অর্থ সমৃদ্ধ এবং জনসংখ্যা জনবহুল, অর্থাৎ জনসংখ্যা মোটামুটি বেশি রয়েছে। অর্থনৈতিক দিক থেকে এখানকার মানুষরা যথেষ্ট সমৃদ্ধ। বিখ্যাত বিখ্যাত কয়েকটি শহর এবং বন্দর হলো কি বলতো, বলো, গত ক্লাসে পড়েছো তোমরা, বলো। ভেরি গুড। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ইতালির রোম, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, পর্তুগালের লিসবন এই অঞ্চলের কিন্তু প্রধান প্রধান সমুদ্র বন্দর এবং শহর। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের যথেষ্ট মনে আছে। তাহলে তোমরা বাড়িতে কিন্তু পড়াশোনা করছো, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাতে এবার আসা যাক। সেটা হলো কিন্তু তোমাদের বইতে যে শেষ জলবায়ু রয়েছে অঞ্চল, সেটা কিন্তু হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চল। দেখো, তুন্দ্রা জলবায়ু অঞ্চল সুমেরু এবং কুমেরুবৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের শীতল জলবায়ু হলো তুন্দ্রা জলবায়ু। তাহলে শীতল জলবায়ুর একটা উদাহরণ কি, তুন্দ্রা জলবায়ু। নাতিশীতোষ্ণ জলবায়ু একটি উদাহরণ কি, কি হবে নাতিশীতোষ্ণ উদাহরণ, ভূমধ্যসাগরীয় জলবায়ু, তাই তো? আচ্ছা, গ্রীষ্মপ্রধান জলবায়ুর উদাহরণ কি হবে বলতো, বা গ্রীষ্মপ্রধান জলবায়ু হবে কিন্তু মৌসুমী জলবায়ু, তাই তো? তাহলে সুমেরু এবং কুমেরুবৃত্ত অঞ্চলে যে বিশেষ ধরনের শীতল জলবায়ু লক্ষ্য করা যায় তাকে আমরা কি বলবো, তুন্দ্রা জলবায়ু। দেখো, পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের শেষ প্রান্তে কিন্তু রয়েছে সুমেরু এবং কুমেরুবৃত্ত। সেই অঞ্চলে কিন্তু প্রচন্ড শীতল বা প্রচন্ড ঠান্ডা কিন্তু পড়ে। কেন পড়ে? কারণ সূর্যরশ্মি কিন্তু সেখানে সারা বছর তির্যকভাবে লম্বা কিরণ দেয়। ফলে এই অঞ্চলে ততটা উত্তপ্ত হয় না। গ্রীষ্মকালে বরফ গলে এই জলবায়ু অঞ্চল কিছুটা কিন্তু শৈবাল জন্মায়। চারিদিকে যদি বরফ জমে থাকে তাহলে কি উদ্ভিদ জন্মাবে? জন্মাবে না। গ্রীষ্মকালে যখন কিছুটা উদ্ভিদ বা বরফ গলে যায় তখন কিন্তু কিছু কিছু স্থানে শৈবালের জন্ম লক্ষ্য করা যায়। আর এই শৈবালের নাম থেকেই কিন্তু তুন্দ্রা নামকরণটা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তুন্দ্রা অঞ্চলের নামকরণ কি করে করা হয়েছে। এক প্রকার শৈবাল কিন্তু জন্মায় গ্রীষ্মকালে, সেই শৈবালের নাম অনুসারে কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলের নামকরণ করা হয়েছে। যেহেতু তুন্দ্রায় গ্রীষ্মকালের তুলনায় শীতকাল অনেক বেশি, তাই বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা কিন্তু হিমাঙ্কের নিচে থাকে। এই যে সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত এই দুটি অঞ্চল, বছরের প্রায় 9 থেকে 10 মাস কিন্তু শীতকাল বিরাজ করে এবং গ্রীষ্মকালটা মাত্র 2 থেকে 3 মাসের জন্য থাকে। এবং সেটাও যে খুব আহ গরম পড়ে তা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে তোমরা কি জানলে তুন্দ্রা জলবায়ু অঞ্চল কাকে বলে। এরপরে দেখা রয়েছে অবস্থান। কোন কোন স্থানে তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। সুমেরু ও কুমেরুবৃত্ত নিকটবর্তী যে উত্তর আমেরিকার কানাডা উত্তর অংশ, আলাস্কা, ইউরেশিয়ার উত্তর অংশ, ইউরেশিয়া অর্থাৎ ইউরোপ এবং এশিয়া, এই দুটি মহাদেশের উত্তরাংশ, ইউরোপের নরওয়ে, সুইডেন, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, এই সংকীর্ণ উপকূল অংশে কিন্তু এই অঞ্চলে তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে উত্তর আমেরিকার কানাডা, দেখো এই যে উত্তর আমেরিকা এবং কানাডার উত্তর অংশ, এই যে অংশগুলো তোমরা দেখছো যেগুলো কালারিং করা আছে সেগুলো কি না তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এইসব অঞ্চলগুলোতে অবস্থান করে। অর্থাৎ উত্তরাংশে লক্ষ্য করা যাচ্ছে ইউরেশিয়া, ইউরেশিয়ার এই উপরের দিকটা গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, এই অংশে কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া আমাদের এশিয়া মহাদেশে যে সাইবেরিয়া অঞ্চল রয়েছে রাশিয়া, সেই সাইবেরিয়ায় কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চল সব থেকে বেশি পরিলক্ষিত হয়। দক্ষিণ গোলার্ধের আটলান্টিক মহাদেশের কিছুটা অঞ্চলে এই তুন্দ্রা জলবায়ু দেখা যায়। দক্ষিণ গোলার্ধ অর্থাৎ এই দিকে, এখানে আটলান্টিক মহাসাগর রয়েছে, সেই মহাসাগরের নিচের দিকে কিন্তু অর্থাৎ একেবারে দক্ষিণ অংশে কিন্তু কিছুটা হলেও এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়।
আচ্ছা, তাহলে তোমরা কি কি জানলে? যে তুন্দ্রা জলবায়ুর অবস্থান সম্পর্কে। ইউরোপ মহাদেশে বা এশিয়া মহাদেশের কোন, যদি বলে এশিয়া মহাদেশের কোন অংশে তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়, তোমরা কি বলবে? সাইবেরিয়াতে, তাই তো? তাহলে সাইবেরিয়াতে তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। এছাড়া ইউরোপের কোন কোন দেশে? নরওয়ে, সুইডেন, গ্রিনল্যান্ড, এছাড়া ফিনল্যান্ড, এই অঞ্চলগুলোতে কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চল বিরাজ করে। আচ্ছা, এরপরে দেখা রয়েছে তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য কি। প্রধান দুটি বৈশিষ্ট্যই লক্ষ্য করা যায় তুন্দ্রা জলবায়ু। কি কি? না, এক হলো স্বল্পস্থায়ী শীতল শীত গ্রীষ্মকাল এবং দীর্ঘস্থায়ী হিম শীতল শীতকাল। প্রথমে আসি আমরা স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল সম্পর্কে। আচ্ছা দেখো, এখানে কিন্তু টার্মটা উল্লেখই করা রয়েছে যে শীতল গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল যেটা আসে সেটাও কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। বছরের প্রায় 9 থেকে 10 মাস শীতকাল এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বিরাজ করে এবং 2 থেকে 3 মাস মোটে কিন্তু গ্রীষ্মকাল থাকে। তাই কিন্তু এখানে বলেছে দেখো স্বল্পস্থায়ী। বুঝতে পেরেছো? তাহলে স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল, অর্থাৎ মাত্র 2 থেকে 3 মাসের মতো কিন্তু গ্রীষ্মকালটা বিরাজ করে। অপরদিকে দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল, অর্থাৎ প্রায় 9 10 মাস কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, অর্থাৎ সারাক্ষণ কিন্তু সেখানে বরফ জমে থাকে। তাই বলা হয়েছে দীর্ঘস্থায়ী হিম শীতল শীতকাল। কত মাস থাকে? প্রায় 10 মাস কিন্তু শীতকাল, সরি 10 মাস কিন্তু প্রায় শীতকালটা এই স্থানে বিরাজ করে। এরপরে রয়েছে দেখো শীতকালীন জলবায়ু। বছরের অধিকাংশ সময় শীতকালে তাপমাত্রা কত থাকে বলতো? -20 থেকে -40 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা নেমে যায়। সাইবেরিয়ার ভারখয়ানক্স এ জানুয়ারি মাসে গড় তাপমাত্রা পড়ে কিন্তু -50.6 ডিগ্রি। ভয়ঙ্কর শীতে সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু পুরো তুষার ঢাকা থাকে। তাহলে ভাবতে পারছো কত তাপমাত্রা কম থাকে। -20 ডিগ্রি থেকে -40 ডিগ্রি তাপমাত্রা নেমে আসে এবং শীতলতম একটা স্থান আছে ভারখয়ানক্স, যেটা সাইবেরিয়াতে অবস্থান করছে, -50 ডিগ্রির কমও কিন্তু তাপমাত্রা নেমে যায়। ফলে ভয়ঙ্কর ধরনের তুষারপাত কিন্তু এই অঞ্চলগুলোতে লক্ষ্য করা যায়। তাহলে এটা দেখে তোমরা বুঝতে পারছো যে, বা পড়ে জানতে পারছো যে এই অঞ্চলের মানুষরা কত কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে বা তাদের জীবনটাকে বাঁচিয়ে রেখেছে তারা। এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখাই যায় না। তাহলে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য, এক শীতকালীন জলবায়ু এবং গ্রীষ্মকালীন জলবায়ু, এই দুটি জলবায়ু কিন্তু মূল বৈশিষ্ট্য। কি বলছে? যে এই সময় আকাশে বা শীতকালীন যে জলবায়ু, সেই সময় আকাশে কিন্তু সূর্যকে প্রায় দেখাই যায় না। একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য ম্লান রংধনুর মতো আলোর ছটা দেখা যায়। সেটা আমরা পরের স্লাইডে দেখবো যে আলোর ছটাটা কেমন। দেখো এরকম কিন্তু আলোর ছটা লক্ষ্য করা যায়। তোমার ডান দিকে ছবিটা দেখো, নিচের ছবিটা, 2-3 ঘন্টার জন্য এরকম আলোর ছটা লক্ষ্য করা যায়। তাহলে শীতকালে কি হলো? না, তাপমাত্রা -50 ডিগ্রির মতো চলে যায়। এরপরে দেখো রয়েছে গ্রীষ্মকালীন জলবায়ু। 2 সপ্তাহ বাদে বসন্তের পর তুন্দ্রা জলবায়ু অঞ্চলে 2-3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে। এই সময় গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে? তাহলে তাপমাত্রা কখন কত? না 10 ডিগ্রি সেলসিয়াস। আকাশে সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায়। তাই আকাশে কিন্তু সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায়। একটানা 22 থেকে 23 ঘন্টা দিনের আলো থাকলেও সূর্যের জন্য উষ্ণতা বেশি বাড়তে পারে না। তাহলে কি বলছে? যে শীতকালে কিন্তু একটানা রাত লক্ষ্য করা যায় অনেকদিন, আবার গ্রীষ্মকালে একটানা দিনের প্রকোপও লক্ষ্য করা যায়। কিন্তু একটানা সূর্য থাকলেও যে পরিবেশ উত্তপ্ত হবে বা বায়ুমণ্ডল উত্তপ্ত হবে তেমন কিন্তু নয়। যেহেতু সূর্য ব্যাপক তীর্যকভাবে এখানে সূর্যরশ্মি ফেলে, ফলে উষ্ণতা কিন্তু এখানে বেশি একদমই বাড়তে পারে না। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখা রয়েছে নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দর ও তার আশেপাশের স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও কিন্তু আকাশে সূর্য দেখা যায়। তাহলে গভীর আকাশে বা গভীর রাতে কিন্তু আকাশে সূর্য দেখা যায় কোথায়?
নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দর। খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু খুব আসে। মনে থাকবে, নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দর। এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। তাহলে বলতো, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? ভেরি গুড, নরওয়েকে কিন্তু বলা হয় নিশীথ সূর্যের দেশ, তাই তো? গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে, 20 থেকে 30 সেমি বৃষ্টিপাত কিন্তু হয়। খুব যে বেশি বৃষ্টিপাত হয় তা নয়, একমাত্র গ্রীষ্মকালে মাত্র 20 থেকে 30 সেমি বৃষ্টিপাত এই জলবায়ু অঞ্চলে বা তুন্দ্রা জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। স্টুডেন্ট, এর ঠিক পরে রয়েছে দেখো ওশেনিয়ার জীববৈচিত্র্য সম্পর্কে। অর্থাৎ ওশেনিয়ার আমরা স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে পড়বো এবং কি পড়বো না বন্যপ্রাণী সম্পর্কে পড়বো। প্রথমে রয়েছে স্বাভাবিক উদ্ভিদ। বছরে বেশিরভাগ সময় কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় এই অঞ্চলে কোনো বড় গাছ জন্মাতে পারে না। তাহলে যদি সারা বছর হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে তাহলে কি হবে না, সারা বছরই প্রায় বরফ জমে থাকবে মাটির উপরে। তাহলে সেখানে কি কোনো বড় উদ্ভিদ বা গাছ জন্মানো সম্ভব? সম্ভব কখনোই নয়। তুন্দ্রায় বেড়ে ওঠা উদ্ভিদের মধ্যে রয়েছে কি কি না ঘাস, গুল্ম, ভেষজ ও লাইকেন। এগুলি দলবদ্ধভাবে বেড়ে ওঠে এবং বরফের বাতাস থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য মাটিতে নিচুতে থাকে। এছাড়াও অল্প গ্রীষ্মের মাসগুলিতে এগুলির অগভীর শিকড় এবং ফুলের প্রসারণ কিন্তু ঘটে। তোমরা ডান দিকে ছবি দেখো, বেশি উঁচু কিন্তু বা বেশি উচ্চতার উদ্ভিদ কিন্তু এখানে লক্ষ্য করাই যায় না। মস বা লাইকেন, ঠিক আছে, এই ধরনের উদ্ভিদ কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। প্রায় সমস্ত তুন্দ্রা গাছপালা বহু বর্ষজীবী বা প্রতি বছর একই মূল থেকে কিন্তু ফিরে আসে। অর্থাৎ এই যে স্থানটা তুমি দেখছো, এখানে এই ফুলটা হয়েছে বা মসটা এখানে হয়েছে, বরফের সময় এই স্থানটা আবার ঢেকে যাচ্ছে। আবার যখন বরফ মুক্ত হচ্ছে কিছুটা সময় বছরে, তখন কিন্তু আবার সেই একই জায়গা থেকে আগের মূল থেকেই কিন্তু এই মস লাইকেন গুলো জন্মায়। অর্থাৎ এই যে উদ্ভিদগুলো সেগুলো কি হয় না বহু বর্ষজীবী, এক মূল থেকে বহু বছর পর পর অন্তর কিন্তু গাছগুলি ফিরে আসে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে তুন্দ্রা অঞ্চলের প্রাণী। কিছু প্রাণী আছে যারা তুন্দ্রা শীতকে মানিয়ে নিয়েছে। শীতকালে সক্রিয় কিছু প্রাণীর মধ্যে কি কি রয়েছে না তুষারময় পেঁচা, কস্তুরী বলদ, এছাড়া মেরু ভাল্লুক, মেরু শিয়াল। আমরা পড়েছিলাম না যে আটলান্টিক যে রয়েছে সেখানকার বা পৃথিবীর যে মেরু অঞ্চল রয়েছে, সেই মেরু অঞ্চলের প্রধান প্রাণী কি? উত্তর মেরুর প্রধান প্রাণী কি? মেরু ভাল্লুক। আবার দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আহ গোলার্ধের প্রধান প্রাণী কি? পেঙ্গুইন। আমরা পড়েছিলাম না ছোটবেলায়? দেখো, এই শীত প্রধান অঞ্চলগুলোতে মূলত মেরু ভাল্লুক, মেরু শিয়াল, কস্তুরী বলদ, তুষারময় পেঁচা এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কিছু প্রাণী আছে যেমন ক্যাঙ্গারু, শীতের জন্য দক্ষিণে চলে যায়। এছাড়া বেশিরভাগ পাখি কিন্তু গ্রীষ্মের জন্য দক্ষিণে স্থানান্তরিত হয়। অর্থাৎ পরিযায়ী পাখির সংখ্যা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। অর্থাৎ যখন এই স্থানে প্রচন্ড ঠান্ডা পড়ে, যখন সব আহ সমুদ্রগুলো বরফে পরিণত হয়, তখন কি হয় না সেখানকার প্রাণীগুলো বা সেখানকার যে পাখিগুলো সেখানে কিন্তু যেখানে উষ্ণতা কিছুটা বেশি সেই সব স্থানে কিন্তু স্থানান্তরিত হয়। অর্থাৎ উত্তর থেকে ধীরে ধীরে তারা কিন্তু দক্ষিণের দিকে স্থানান্তরিত হয়। মনে রাখবে তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রাণীগুলি সম্পর্কে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। কৃষি কাজ, খনিজ শিল্প বা এখানকার প্রধান প্রধান কি কি জীবিকার মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে সেগুলো আমরা জানবো। প্রথমে দেখো রয়েছে কৃষিকাজ। বছরের বেশিরভাগ সময়টাই যেহেতু শীতকালে বরফে ঢাকা থাকে, তাই এখানে কৃষিকাজ তেমন ভাবে হয় না। তাহলে বরফে জমি ঢাকা থাকছে, মৃত্তিকা পুরো বরফে থাকছে, বছরের বেশিরভাগ সময় প্রায় 9 থেকে 10 মাস কিন্তু পুরো বরফাচ্ছন্ন থাকে এই অঞ্চলটা, এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের এই অঞ্চলগুলিতে। ফলে সেখানে কিন্তু তেমন ভাবে কোনো কৃষিকাজ হয় না। খাদ্যের জন্য শিল, ভাল্লুক, বলগা হরিণ, মেরু শিয়াল শিকার করা হয় এবং সমুদ্রের মাছ ধরে কিন্তু এখানে খাদ্যের অভাবটা পূরণ করা হয়।
তাহলে এখানে দেখবে যারা রয়েছে মানুষরা তারা কিন্তু শিকারের সাথে যুক্ত থাকে, শিকার করে থাকে। সেটা ভাল্লুক হতে পারে বা বলগা হরিণ, মেরু শিয়াল, এরা কিন্তু শিকার করে সেটাকে খায়। এবং সমুদ্রের মাছ রয়েছে, সেই মাছ ধরেও কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়া হরিণের দুধ, বেরি ফল এদের প্রধান খাদ্য। তাহলে হরিণের দুধ এবং বেরি ফলও কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মানুষদের প্রধান প্রধান খাদ্য। এরপরে দেখা যেতে হচ্ছে খনিজ শিল্প। বর্তমানে এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে। আগে কিন্তু খনিজ ছিল কিন্তু তেমন সন্ধান পাওয়া যায়নি, কিন্তু বর্তমানে কিন্তু খনিজ সন্ধান পাওয়া গেছে। যেমন পিটসবার্গে কয়লা, সুইডেন অঞ্চলে আকরিক লোহা, ইউক্রেন ও আলাস্কার সোনা, খনিজ তেল ইত্যাদি কিন্তু লক্ষ্য করা গেছে বর্তমানে। এরপরে দেখো রয়েছে অধিবাসীদের জীবন যাত্রা। অত্যন্ত প্রতিকূল জলবায়ু, কষ্টকর জীবনযাত্রার জন্য তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কিন্তু জনবিরল। তাহলে এখানে দেখবে সারা বছর বরফ পড়ে থাকে, জীবন যাপন করা খুবই কষ্টকর। তাই এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কিন্তু পৃথিবীর সব থেকে কম মানুষ বসবাস করে। একমাত্র আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বা প্রকৃতিকে সাথে তারা মানিয়ে নিয়ে সেসব অঞ্চলে কিন্তু বসবাস করে আসছে। তাহলে এই নতুনরা গিয়ে কিন্তু এই অঞ্চলে খুব একটা বসবাস করতে পারবে না, কারণ এখানে প্রচুর ঠান্ডা পড়ে। একমাত্র আদিম যারা রয়েছে বা পুরনো যারা রয়েছে অধিবাসীরা, তারা কিন্তু সংগ্রাম করে এবং মানিয়ে নিয়ে পরিবেশের সাথে বসবাস করছে। কোন কোন উপজাতির মানুষ বসবাস করে এখানে সেটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড, কানাডা ও আলাস্কার উত্তরাংশে এস্কিমো ও রেড ইন্ডিয়ান থাকে। খুব খুব ইম্পর্টেন্ট যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন কোন উপজাতি বা জনজাতি মানুষ বসবাস করে। তাহলে কি হবে, গ্রিনল্যান্ড, কানাডা ও আলাস্কার উত্তরাংশে কারা বসবাস করে, না এস্কিমো ও রেড ইন্ডিয়ান। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে এস্কিমো উপজাতি কোন জলবায়ু অঞ্চলে বসবাস করে, তখন তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, তখন কিন্তু তোমাদের উত্তর হবে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তাই তো। দেখো এই যে এস্কিমো প্রজাতির একজন মানুষ বা বাচ্চা। ইউরেশিয়ার সাইবেরিয়ার সেমোয়েদ, ইয়াকুত লক্ষ্য করা যায়, জনজাতি তাদের নাম ইয়াকুত। ল্যাবল্যান্ডে ল্যাভ, ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বসবাস করছে। তাহলে তোমরা মনে রাখবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীরা কিন্তু পরিবেশের সাথে মানিয়ে নিয়ে এবং যারা আদিম যে অধিবাসী তারা কিন্তু সংগ্রাম করে এই জলবায়ুর সাথে বেঁচে থাকে। কোন কোন উপজাতি? এস্কিমো, রেড ইন্ডিয়ান, ইয়াকুত বা ফিন, ল্যাব, এই উপজাতির মানুষরা কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বসবাস করে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো তীব্র শীতে কৃষিকাজ হয় না, তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে। তাহলে মানুষ খাবারের সন্ধানে এক স্থান থেকে যখন অন্য স্থানে যাবে তখন তাকে তাকে কি বলা হবে? যাযাবর বলা হবে না? তোমরা ইতিহাসে পড়েছিলে যাযাবর ছিল প্রাচীনকালে যারা এক জায়গায় খাবার শেষ হয়ে গেলে তারা কিন্তু সবাই মিলে আবার অন্য স্থানে যাত্রা করতো খাবারের উদ্দেশ্যে। এগুলো কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শীতকালে একরকম গোলাকার বরফের ঘরে বাস করে এই সকল বা এই অঞ্চলের মানুষ। একে কি বলা হয়? ইগলু। দেখো এটা হচ্ছে ইগলু, বরফের কিন্তু ঘর, অর্থাৎ এর ভিতরে কিন্তু আহ ঠান্ডাটা তুলনামূলক বাইরের তুলনায় অনেকটাই কম, কারণ বরফের দিয়েই কিন্তু আবার বরফের ঘর তৈরি করা হয়েছে। এরপর রয়েছে দেখো টিউলিপ। গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে এখানকার অধিবাসীরা বসবাস করে। তাহলে গ্রীষ্মকালে কি হয়, না শিল মাছ যে চামড়া, এই যে চামড়া যেটা তাঁবু, এই তাঁবুতে কি করে না সেখানকার মানুষ কিন্তু চামড়ায় তৈরি তাঁবুতে বসবাস করছে। একে কি বলা হচ্ছে? টিউলিপ। খুব খুব গুরুত্বপূর্ণ যে ইগলু কি, টিউলিপ কি। না শীতকালে বরফের যে ঘর তাকে ইগলু বলা হয়, আর টিউলিপ কি না গ্রীষ্মকালে বরফ গলে গেলে মাছের চামড়ায় তৈরি তাঁবুকে বলা হয় টিউফিক। আচ্ছা, এরপরে দেখা রয়েছে স্লেজ গাড়ি ও কায়াক নৌকা। যাতায়াতের জন্য বরফের উপর চাকাহীন স্লেজ গাড়ি আর জলে কিন্তু শিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা ব্যবহার করে তুন্দ্রা জলবায়ুর অধিবাসী। তাহলে সেখানে সারা বছরই বরফ পড়ে, তাহলে রাস্তাঘাট কি ঠিকভাবে নির্মাণ করা সম্ভব? সম্ভব নয়। তাহলে যাতায়াতের জন্য এই বরফের উপরই তাদের চলতে হবে। এই বরফের উপরের জন্য যে গাড়ি তারা ব্যবহার করে তারা সেটা কিন্তু হলো স্লেজ গাড়ি। আর জলে শিল মাছের চামড়ায় তৈরি কায়াক
নামক এক নৌকা রয়েছে। সেই কায়াক নৌকা দিয়ে কিন্তু এখানকার অধিবাসীরা যাতায়াতটা করে থাকে। তোমরা ডান দিকে দেখো, স্লেজ গাড়ি কুকুর টানছে। পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করে আর হাড় দিয়ে শিকারের বর্ষা সুঁচ তৈরি করা এখানকার মানুষরা। এদের প্রিয় খাদ্য হলো শিল, ভাল্লুক, বলগা হরিণ, সমুদ্রের মাছ, হরিণের দুধ, বেরি বেরি ফল প্রভৃতি। তাহলে যদি পরীক্ষায় আসে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের মানুষদের প্রধান প্রধান খাদ্য কি, কি বলবে? না শিল মাছ, ভাল্লুক, বলগা হরিণ, সমুদ্রের মাছ, হরিণের দুধ, বেরি বেরি যে ফল রয়েছে, সেই বেরি বেরি কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলের মানুষদের প্রধান প্রধান খাদ্য। আচ্ছা, এরপরে দেখো রয়েছে সাম্প্রতিক পরিবর্তন। বর্তমানে এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে, ফলে বেশ কিছু শিল্প কিন্তু এখানে বর্তমানে গড়ে ওঠা চলছে। রেলপথ এবং জলপথে এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্ব যোগাযোগের কিন্তু মাধ্যম তৈরি করা হচ্ছে বর্তমানে। তাহলে রেলপথ এবং জলপথ এই দুটির মাধ্যমে কিন্তু বহির্বিশ্বের সাথে এই অঞ্চলের যোগাযোগটা বাড়ানোর কাজ চলছে। সাইবেরিয়ার মিনক্স বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ চলছে। উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সাথে যুক্ত করেছে। তাহলে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সাথে যুক্ত করেছে কোন হাইওয়ে? পরীক্ষায় আসে, তো তোমরা কি বলবে? না, আলাস্কা হাইওয়ে কিন্তু কি করেছে না তুন্দ্রা জলবায়ু অঞ্চলকে অন্যান্য বহির্বিশ্বের সাথে কিন্তু যুক্ত করেছে। দেখো এরকম হাইওয়ে তৈরি করা হচ্ছে। আচ্ছা, এবারে দেখো রয়েছে মনে রেখো কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের মনে রাখতেই হবে। যেমন নরওয়েকে কিন্তু বলা হয় নিশীথ সূর্যের দেশ। হামারফেস্ট বন্দর তোমরা নিশ্চয়ই পড়েছো। সেই নরওয়ে যে দেশ রয়েছে সেটাকে কি বলা হয়? নিশীথ সূর্যের দেশ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। দ্বিতীয় দেখো, শীতকালে একরকম গোলাকার বরফের ঘরকে কি বলা হয়? ইগলু বলা হয়। আর ইগলু কোন জলবায়ু অঞ্চলের ঘর? দেখো এই যে এটা কি না তুন্দ্রা জলবায়ু অঞ্চলের ঘরকে বলা হয় ইগলু। তারপর হচ্ছে গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে কি বলা হয়? তাহলে গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়া দিয়ে কিন্তু একরকম তাঁবু তৈরি করা হয় এবং সেখানে মানুষ বা অধিবাসীরা বসবাস করে। তাকে কিন্তু বলা হয় টিউপিক। এটাও ভালো করে মনে রাখবে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বছরে 8 থেকে 9 মাস কিন্তু শীতকাল বিরাজ করে। বছরের বেশিরভাগ সময়টাই কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, বরফ পড়ে। 8-9 মাস কিন্তু বা 10 মাসও কিন্তু প্রায় বরফ আচ্ছন্ন থাকে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা আহ, এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। এবারে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, ইউরোপের কোন কোন দেশে তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়? বলো, ইউরোপ মহাদেশের কোন কোন দেশ রয়েছে যেখানে তুন্দ্রা জলবায়ুটা লক্ষ্য করা যায়? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড এই অঞ্চলগুলিতে কিন্তু ইউরোপ মহাদেশে রয়েছে আর এগুলোতে তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। দ্বিতীয়, উত্তর গোলার্ধে শীতলতম স্থানের নাম কি বলতো? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর গোলার্ধে শীতলতম স্থানের নাম কি? ভেরি গুড, ভারখায়ানক্স। উত্তর গোলার্ধের শীতলতম স্থান হচ্ছে ভারখায়ানক্স, যার তাপমাত্রা -50 ডিগ্রিও কিন্তু হয়, তার নিচে কিন্তু নেমে যায়। মনে থাকবে। তিন, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি কি কি? তুন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল এবং দীর্ঘস্থায়ী হিম শীতল শীতকাল। 4 নম্বর দেখো, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন কোন অধিবাসীদের দেখা যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। বলো, কোন কোন অধিবাসী? আলাস্কায় কোন দেখা যায়? এমিস্কো, তাই তো? এস্কিমো, সরি। এরপরে রেড ইন্ডিয়ান বা স্যামোয়েদ, ইকায়ু, সরি ইয়াকুত, এছাড়া ফিনল্যান্ডে ফিন, ল্যাপল্যান্ডে ল্যাপ এর উপজাতিগুলো কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। আচ্ছা, তারপরে রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কি কি স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়? বেশি বড় যে উঁচু গাছ যে জন্মায় তা কিন্তু নয়, কারণ বছরের বেশিরভাগ সময় সেখানে বরফ পড়ে থাকে। মস, লাইকেন জাতীয় উদ্ভিদ কিন্তু এখানে প্রচুর পরিমাণে জন্মায়। 6 দাগ,
সুমেরু ও কুমেরু প্রভা কি? বলতো সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি? ভেরি গুড। যে একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে কিন্তু 2-3 ঘন্টার জন্য ম্লান রংধনুর মতো আলো লক্ষ্য করা যায়। একেই কিন্তু বলা হয় সুমেরু প্রভা বা কুমেরু প্রভা। মনে থাকবে? তাহলে কি একটানা যখন এই তুন্দ্র জলবায়ু অঞ্চলে আহ, রাত থাকে, তখন রাতের আকাশে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য রংধনুর মতো আলোর ছটা লক্ষ্য করা যায়। একেই বলা হয় সুমেরু বা কুমেরু প্রভা। 7 নম্বর, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? বলো। ভেরি গুড, নরওয়েকে কিন্তু বলা হয় নিশীথ সূর্যের দেশ। আচ্ছা, ইগলু কি আর টিউলিপ কি, টিউপিক কি? এগুলো হলো কি না, শীত প্রধান দেশে একরকম গোলাকার বরফের তৈরি যে ঘর, তাকে আমরা কি বলবো? ইগলু। আর টিউপিক কি? টিউপিক হলো কি, যখন গ্রীষ্মকালে বরফ কিছুটা গলে যায়, তখন শিল মাছের চামড়া দিয়ে কিন্তু একটা ঘর তৈরি করে অধিবাসীরা সেখানে বসবাস করে, তাকে আমরা কি বলবো? টিউপিক। তাহলে এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, এবং বই দেখেও তোমরা উত্তর জানার চেষ্টা করবে। পরীক্ষায় কিন্তু সবই আসে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমাদের তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নয়। থ্যাংক ইউ ক্লাস।